প্রথমে জ্বর লাগে, দুই হচ্ছে একটা গা বমি বমি লাগে, খিদেটা কমে যায়, শরীরে একটা উইকনেস আসে। যারা স্মোক করেন তাদের এমনই খিদের সমস্যা হয় যে তারা ইভেন স্মোক খেয়ে সিগারেটটা পর্যন্ত নিতে ভালো লাগে। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জল খেতে, এটাতে সত্যি অ্যাসিড কমে? তামার বোতল ইউজ করবেন না বা তামার পাত্র ইউজ করবেন না। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আমি সাথী রয়েছি আপনাদের সঙ্গে। জলের আরেক নাম হচ্ছে জীবন। জল আমাদের জীবন বাঁচায়, কিন্তু আপনারা জানেন কি যে জলের ভুল ব্যবহারে আপনার হতে পারে নানান অসুখ বিসুখ? হ্যাঁ, কিভাবে হয়? আমরা তো অনেকেই মনে করি যে প্রচুর জল খেলে নাকি আমাদের শরীর ভীষণ ভালো থাকে, বিভিন্নভাবে শরীর হাইড্রেট হয়। আদৌ কি সেটা সঠিক ধারণা? জলবাহিত বিভিন্ন রোগ নানান রকমভাবে ছড়িয়ে পড়ে। কিভাবে হয়, কোন জল থেকে হয়? আমরা ফোটানো জল কেউ পছন্দ করি, কেউ বা ফিল্টারের জল খাই, আবার কেউ বা খাই মিনারেল ওয়াটার পানীয় হিসাবে। কোনটা ভালো আমাদের শরীরের জন্য আমরা আদৌ কিন্তু সঠিকটা জানি না। তাই জলের ভুলের জন্য আপনার যেরকম নানান অসুখ বিসুখ হতে পারে, তেমনি হতে পারে নানান সমস্যা। তাই আপনি জল কিভাবে খাবেন, কোথায় খাবেন, কখন খাবেন, সেই বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি কলকাতা শহরের স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর উদয় চাঁদ ঘোষালকে। স্যার নমস্কার। নমস্কার। ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আপনাকে স্বাগত। স্যার, জল জীবন, কিন্তু জলের ভুল ব্যবহারে আমাদের কি কি ক্ষতি হতে পারে? দেখুন, জলের কথা যখন আমরা বলছি আমাদেরকে প্রথমেই জানতে হবে জলটা কেমন। তার কারণ হচ্ছে অনেক জলবাহিত রোগ হয়। এইবারে যখনই আমি বলছি জলবাহিত রোগ, এটা শুধু জল থেকে হচ্ছে না, জলটা যদি নোংরা হয় তাহলে হচ্ছে। কেন না, অনেক ব্যাকটেরিয়া, অনেক ভাইরাস তারা কি করে জলের সঙ্গে মিশে থাকে। এবারে জলটা যদি পোর্টেবল না হয় তাহলে কি হবে, ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ হতে পারে। কেমন? যেমন ধরুন, আমাদের জন্ডিস হয় হেপাটাইটিস এ ভাইরাস থেকে, জন্ডিস হয় হেপাটাইটিস ই ভাইরাস থেকে। এই হেপাটাইটিস এ এবং ই দুটোই কিন্তু জলবাহিত। হয় কি, এই যে হেপাটাইটিস ভাইরাস আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে এবং লিভারটাকে অ্যাফেক্ট করে। ইনফ্যাক্ট আমি আপনাকে বলছি, এখন আমরা প্রচুর হেপাটাইটিস এ পেশেন্ট পাচ্ছি এবং অনেকের এত সিরিয়াস হেপাটাইটিস হচ্ছে যে অনেক সময় বাঁচানো শক্ত হয়ে যাচ্ছে। আরেকটা কথা বলি, হেপাটাইটিস ই বড় পিকিউলিয়ার। হেপাটাইটিস ই যদি কোনো প্রেগন্যান্ট মাদার হন তাহলে তাদের হেপাটাইটিস হওয়ার রিস্ক বেশি থাকে। তেমনি যদি প্রেগন্যান্ট মাদারের হেপাটাইটিস ই হয় তাহলে তাদের মৃত্যু সম্ভাবনার চান্সও বেশি থাকে। তাহলে সেই জন্যে আমি বলবো, জল যখন ব্যবহার করছেন আপনি দেখুন জলটা ভালো তো, এর সঙ্গে কোনো নোংরা মিশে নেই তো। নোংরা মানে কি? ফিকো ওরাল ট্রান্সমিশন। কোনো কারণে কোনো পায়খানা বা ওই জাতীয় জিনিস যদি জলে মিলে যায় তাহলে হেপাটাইটিস ই হতে পারে, হেপাটাইটিস এ হতে পারে, টাইফয়েড হতে পারে, বিভিন্ন রকমের আন্তরিক বা অ্যাকিউট গ্যাস্ট্রেন্টারাইটিস জাতীয় রোগ হতে পারে। এগুলো হলে শরীর কিছু আলাদা করে লক্ষণ দেখা দিতে পারে? দেখুন, হেপাটাইটিস এ আর ই টিপিক্যালি কি হয়, প্রথমে জ্বর লাগে, দুই হচ্ছে একটা গা বমি বমি লাগে, খিদেটা কমে যায়, শরীরে একটা উইকনেস আসে। আবার যারা স্মোক করেন, স্মোক করা তো উচিত নয়, কিন্তু যারা স্মোক করেন তাদের এমনই খিদের সমস্যা হয় যে তারা ইভেন স্মোক খেয়ে সিগারেটটা পর্যন্ত নিতে ভালো লাগে না। এই লক্ষণগুলো যদি হচ্ছে তাহলে হেপাটাইটিস এ হতে পারে, হেপাটাইটিস ই হতে পারে। এইবারে কী হবে, এই জ্বর এগুলো 4-5 দিন, 6 দিন, 7 দিন থাকার পরে হঠাৎ করে আপনার খুব ভালো লাগবে না, জ্বরটা কমে গেল, কিন্তু তারপরেই দেখবেন পেচ্ছাপটা হলদে, চোখটা কারুকে দেখালে বলে চোখটা হলদে লাগছে,
তার মানে এতে কি হয়, যখন জন্ডিস হয় তখন জ্বর টর একটু কমে যায়, এটা হচ্ছে এর লক্ষণ। আর অন্য লক্ষণ হচ্ছে যেমন ধরুন অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস, ওতে কী হবে, হঠাৎ করে বমি হতে শুরু করবে, পাতলা পায়খানা হতে শুরু করে। পাতলা পায়খানা যখন হয় দু রকমের হয়, এক রকমের হচ্ছে শুধু পাতলা পায়খানা বেরোচ্ছে, কোনো রক্ত নেই, তার মানে এই যে ব্যাকটেরিয়াটা ঢুকেছে, এ ঢুকেছে ঠিকই, কিন্তু এ আমাদের অন্ত্রে আলসার করে না, তার জন্য রক্ত বেরোয় না। ক্লাসিক উদাহরণ হচ্ছে কলেরা, কলেরাতে শুধু পাতলা পায়খানা হবে, কোনো রক্ত বেরোবে না। আবার আরেক রকমের আছে, যেমন ধরুন অ্যামিবা মানে আমাশা টাইপের, আরেকটা হয় ব্যাসিলারি ডিসেন্ট্রি, এতে কী হবে, ওই ইন্টেস্টাইনে বা বৃহদন্ততে ঘা করে দেয়, তার জন্যে পায়খানার সঙ্গে রক্ত বেরোবে। অনেকে মনে করেন যে ফিল্টারের জল খাবো, অনেকে মনে করেন ফোটানো জল খাবো, পেটের খুব গন্ডগোল হচ্ছে, কেউ কেউ আবার মিনারেল ওয়াটারের উপরে ভরসা করেন। কোন জলটা ভালো, আপনি কি মনে করেন? দেখুন, ফিল্টারের জলই যথেষ্ট। কেননা আমরা যখনই জলটা ফিল্টারের মধ্যে পাস করছি, তার মানে কি করছি, যে ফিল্টারে যে বড় বড় পার্টিকেলগুলো, সেই পার্টিকেলগুলো আটকে যাচ্ছে ফিল্টারের মধ্যে দিয়ে, জলটা বেরিয়ে আসছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, ফিল্টার কিন্তু ভাইরাসকে অধিকাংশ করতে পারে না, কারণ অধিকাংশ ভাইরাস খুবই ছোট হয়। সেক্ষেত্রে আমি বলবো যে ফোটানো জল যেখানে খাবেন, সেখানে আপনি ভাইরাস থেকেও প্রোটেক্টেড। এইবারে তাহলে আইদার ফিল্টার্ড ওয়াটার, অথবা কারু কারু ক্ষেত্রে, যেমন ধরুন প্রেগন্যান্ট মা, তার ক্ষেত্রে আমরা জানি হেপাটাইটিস সি খুব ডেঞ্জারাস, তাহলে হেপাটাইটিস সি আমরা জানি হয়তো ফিল্টার্ড ওয়াটারে পুরোপুরি প্রোটেকশন নাও দিতে পারে, তাহলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ফোটানো জল। একেবারে। আরেকটা বিষয় স্যার, জলের বোতল, এটা নিয়ে অনেক প্রশ্ন থাকে। কেউ কেউ মনে করেন যে কাঁচের বোতলে জল খাওয়া ভালো, কিন্তু যেহেতু ব্যবহার করতে সুবিধা হয়, এখন অনেকে প্লাস্টিকের বোতল ব্যবহার করেন। কোন ধরনের জলের বোতলে জল খাওয়া নিরাপদ? দেখুন, সত্যি কথা বলতে কি, মাইক্রোপ্লাস্টিক নিয়ে আমাদের রিজার্ভেশন আছে। তার মানে হচ্ছে আমরা দেখছি পরিবেশ দূষণের একটা অন্যতম কারণ হচ্ছে প্লাস্টিক। সেই জন্য আমরা ইন জেনারেল বলি যে প্লাস্টিক ডিসকারেজ করুন। ইনফ্যাক্ট এখন অনেক অ্যানিমালের মধ্যে স্টাডি করে দেখা গেছে, হিউম্যানের মধ্যে স্টাডি করে দেখা গেছে যে আমাদের শরীরে মাইক্রোপ্লাস্টিক আসছে। কোথার থেকে আসছে? তাহলে নিশ্চয়ই খাবারের থেকে আসছে, অথবা যেখানে আপনি খাবারটাকে স্টোর করছেন তার থেকে আসছে। তাহলে যদি আমাকে জিজ্ঞেস করেন যে দুটোর মধ্যে কোনটা বেটার, আমি বলবো প্লাস্টিকটাকে ডিসকারেজ করাই ভালো। আজকাল দেখুন খুব বড় বড় হোটেলে আজকাল সুন্দর কাঁচের বোতল দিচ্ছে, ওটা ভালো। নাম্বার 2, প্লাস্টিকের বোতল আমরা ঠিক করে রিসাইকেল করতে পারি না, ওয়ারেস কাঁচের বোতল বা অন্যান্য বোতল আমরা রিসাইকেল করতে ভালো পারি, কারণ ওই একই জিনিস বারবার ইউজ হয়, তাতে এনভায়রনমেন্টাল ড্যামেজ কম হয়। আরেকটা জিনিস হচ্ছে, যত আমরা রিসাইকেল করব তত কিন্তু হয়তো নানা রকমের প্রসেস ইউজ হবে যাতে গ্লোবাল ওয়ার্মিং বাড়বে। তার জন্য আমরা যত রিইউজ করব জিনিসগুলোকে, তত গ্লোবাল ওয়ার্মিং কমবে। একটা জিনিস শুধু এখানে বলবো, তামার বোতল ইউজ করবেন না বা তামার পাত্র ইউজ করবেন না। কেন তামার পাত্র ইউজ করবেন না জানেন? আমাদের জন্যে তামা অত ক্ষতি করে না, কিন্তু আমরা আজ থেকে 40 বছর আগে একটা রোগ দেখতাম, তার নাম হচ্ছে ইন্ডিয়ান চাইল্ডহুড সিরোসিস। ছোট ছোট বাচ্চা জন্মের 1 বছর 2 বছরের মধ্যে লিভারটা নষ্ট হয়ে যেত। তারপরে সায়েন্টিস্টরা একটা ইন্টারেস্টিং অবজারভেশন করলেন, সেটা হচ্ছে এদের লিভার থেকে যখন আমরা টুকরো নিয়ে পরীক্ষা করেছি, প্রত্যেকের লিভারে তামার মাত্রা বেশি ছিল। তারপরে যখন দেখা গেল যে সোশ্যালি একটা নর্ম ছিল যে তামার পাত্রে দুধ গরম করে বাচ্চাকে খাওয়ালে বাচ্চা শক্তিমান হবে, এর ফলে তামাটা ওই বাচ্চাগুলোর শরীরে যাচ্ছিল। ফরচুনেটলি কাঁসা এলো এবং ওটা খুব পপুলার, স্টিল এলো, ওটা খুব পপুলার হয়ে গেল, তামার ইউজ ডিসকারেজ হয়ে গেল, ইন্ডিয়ান চাইল্ডহুড সিরোসিস আর দেখা যায় না। তাহলে স্বাভাবিক আমি তামার পাত্রকে ডিসকারেজ করব, পার্টিকুলারলি ফর স্মল চিলড্রেন। একেবারে। জলের পরিমাণ কতটা হবে, একজন মানুষ কতটা জল খাবে? আমরা জানি যে কম জলের জন্য আমাদের ডিহাইড্রেশন হয়, অন্যদিকে অনেকে বেশি জলও খেয়ে ফেলেন।
তো ডিহাইড্রেশন নিয়ে প্রথমে আমি জানবো। দেখুন, আমরা জেনারেলি এই 1.5 থেকে 2 লিটার জল প্রত্যেক দিন খাই। এইবারে জিনিসটা হচ্ছে এর মাত্রা একটু বেশি হলে কোনো ক্ষতি হয় না, কেননা নেচার আমাদেরকে সিস্টেম বানিয়ে দিয়েছে এক্সেস জল খেলে ওটা পেচ্ছাপ দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু আননেসেসারিলি এক্সেসিভ খাওয়া উচিত না। কেউ হয়তো 6 লিটার খান, 7 লিটার খান, তাতে বারবার পেচ্ছাপ হলে কাজ ডিস্টার্ব হবে। তারপরে সত্যি কথা বলতে কিডনির উপরে আননেসেসারি প্রেসার পড়বে। জল কম খাওয়া ঠিক নয়। যেমন অনেকেই হয়তো 1 লিটারেরও কম জল খাচ্ছেন না, সেটা ঠিক নয়। বডির জল চাই, তাহলে অন্তত 1.5 থেকে 2 লিটার জল খাবেন। ফর্চুনেটলি নেচার বা প্রকৃতি আমাদের এমন ব্যবস্থা করে দিয়েছে যে জল যদি কেউ খেতে নাও চায়, তেষ্টা পাবিয়ে দেয় নেচার। আমার বডি তেষ্টা পাবিয়ে দেয়, তেষ্টা পেলে তো খেতে বাধ্য হবেন, কোনোভাবে জোগাড় করে খেতে বাধ্য হবেন। শুধু কিছু কিছু রোগ আছে যেখানে জল এক্সেস হলে প্রবলেম হয়। কীরকম? হার্টের প্রবলেম, যেখানে হার্ট ফেলিওর হচ্ছে, ধরুন লিভারের প্রবলেম, পেট ফুলে গেছে, পা ফুলে গেছে, সেক্ষেত্রে আমরা জলটা রেস্ট্রিক্ট করি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, জল যখন আমরা রেস্ট্রিক্টও করি, ইউজুয়ালি বলি 700-800 ml কম খাবেন না। দিস ইজ মিনিমাম রিকোয়ার্ড ফর আওয়ার বডি। একদম স্যার, একদম শেষের দিকে চলে এসেছি। যেটা জানবো যে অনেকে বলেন যাদের খুব অ্যাসিডিটি হয়, সেই অ্যাসিডিটি কমানোর জন্য অনেকে বলেন জল খেতে, আবার অনেকে বলেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জল খেতে। এটাতে সত্যি অ্যাসিড কমে? খালি পেটে জল খেয়ে কোনো ক্ষতিও হয় না, লাভও হয় না। তবে অ্যাসিড কমার জন্য জল খাচ্ছেন যেটা, অবভিয়াসলি কিছুটা কমে। কেন না, যদি কোনো অ্যাসিডকে আপনি জল দিয়ে দেন তাহলে অ্যাসিডটা ডাইলিউট হয়ে যাবে। যে কোনো অ্যাসিড, আপনার পাত্রে একটা অ্যাসিড আছে, আপনি জল দিলেন, অবভিয়াসলি অ্যাসিডটা ডাইলিউট হয়ে যাবে। তবে ওটা সত্যিই আপনার মোস্ট ইফেক্টিভ মেথড নয়। অ্যাসিডজনিত সমস্যা যদি হয়, যেমন হচ্ছে বুক জ্বালা করছে, গলা জ্বালা করছে, উপর পেটটা ব্যথা করছে, তাহলে তো আমি সাজেস্ট করব যে যদি কিছু ডিউরেশনের জন্য হচ্ছে এবং হামেশাই হচ্ছে, তাহলে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করা ভালো। তবে জল খেলে যদি সত্যি আপনার আরাম হয়, ক্ষতি নেই, কিন্তু আপনাকে পরামর্শ করা দরকার। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে মনে করেন ঠান্ডা জল, ফ্রিজের জল, সেটা নাকি গ্যাস অম্বল কমাতে অনেক বেশি সাহায্য করে নর্মাল টেম্পারেচারের জলের তুলনায়। ঠান্ডা, দেখুন অনেকেরই ঠান্ডা জল ভালো লাগে, খেতে ভালো লাগে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, হ্যাঁ ঠান্ডা জল একটা কুলিং ইফেক্ট তো আছেই, তাহলে স্বাভাবিক ঠান্ডা জল খারাপ নয়। শুধু একটা কথা মনে রাখবে, যাদের বারবার ঠান্ডা লেগে যায় তাদের জন্য হয়তো খুব ঠান্ডা জল কাম্য নয়। এইবারে ব্যাপারটা হচ্ছে যে ঠান্ডা জল মানে, তার মানে ঠান্ডা জল খেতে পারেন, কিন্তু কোল্ড ড্রিঙ্কস আপনার শরীরের জন্য ক্ষতিকর। স্যার, কোল্ড ড্রিঙ্কস যারা পছন্দ করেন, অনেকে এরকমও বলেন যে গরমে প্রচণ্ড তৃষ্ণার্ত, তাই তিনি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন। আপনি কি বলবেন? আমি বলবো তার থেকে বেটার হচ্ছে জল খান, তার থেকে বেটার হচ্ছে একটু জুস খান, তার থেকে বেটার হচ্ছে একটু কোল্ড টি খান। ইনফ্যাক্ট জাপানিরা পৃথিবীতে সবচেয়ে বেশি বাঁচেন। আপনি যদি জাপান যান, দেখবেন 100 বছরের লোক মাঠে খেলা করছেন। এইবারে জাপানিদের খাদ্যাভ্যাস দেখুন, তাদের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট খাদ্যাভ্যাস হচ্ছে প্রচুর পরিমাণে ওনারা চা খান। আবার চাটা দুধ দেওয়া চা নয়, চিনি দেওয়া চা নয়, শুধু জল আর চা। এইবারে জিনিসটা হচ্ছে চা একটা অ্যান্টি অক্সিডেন্ট, গুড ফর হেলথ। অ্যান্ড ওনারা কোল্ড টি খান, ওরা গরম চা অত পছন্দ করেন না। তাহলে স্বাভাবিকভাবেই কোল্ড ড্রিঙ্কস আমি বলবো না। কোল্ড ড্রিঙ্কস গ্যাসজনিত সমস্যা বাড়ায়, কোল্ড ড্রিঙ্ক মানুষকে ওবিজ করে দেয়, কোল্ড ড্রিঙ্কস কিছুটা আলট্রা প্রসেস, কোল্ড ড্রিঙ্কে এমন কিছু সুগার থাকে যেগুলো শরীরের জন্য কাম্য নয়, এবং এমন কিছু কেমিক্যাল থাকে যারা শরীরের বোনকেও উইক করে দেয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দর্শক বন্ধুরা, জল নিয়ে আমাদের হাজারো জিজ্ঞাসা ছিল। জল যেরকম আমাদের জীবন, অর্থাৎ জলের আরেক নাম যেরকম জীবন, কিন্তু জলের যদি ভুল ব্যবহার হয় তাহলে কিন্তু মারাত্মক সমস্যা হতে পারে। তাই ভুল ব্যবহার না করে আমরা যাতে জলটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, কোন ধরনের জল খাবো, কতটা পরিমাণ খাবো, কোথাকার জল খাবো, সবগুলোই খুব ইম্পর্টেন্ট, এবং স্যার খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানান। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।